নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য নির্মাণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে প্রায়ই বিভিন্ন স্থাপত্য প্রকল্প দেখাই, তবে এর বেশিরভাগই হয়ে থাকে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট কেন্দ্রিক প্রকল্প, অর্থাৎ কারোর নিজের বাসা, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট। কিন্তু আজকের পর্বে আমরা একটি ভিন্ন প্রকল্প আপনাদের দেখাতে চেষ্টা করব, যেটি মূলত একটি কমার্শিয়াল বিল্ডিং। অনেকগুলো ছোট ছোট জমিকে একত্রিত করে এই বিল্ডিংটি তৈরি করা হচ্ছে এবং এর স্থপতি রকুনউদ্দিন ভূঁইয়া, যিনি মেট্রোপলিটন আর্কিটেক্টসের প্রধান স্থপতি, তিনি আমাদের আজকের অতিথি। ভাইয়া, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। বেশ কিছু ছোট ছোট প্লট একত্রিত করে আপনারা একটা ডেভেলপমেন্ট প্রপোজ করেছেন এবং একটা কমার্শিয়াল অফিস বিল্ডিং, যেটাকে বলা যেতে পারে লাইফস্টাইল অফিস, সেই প্রজেক্টের স্পেশাল ফিচারগুলো নিয়ে জানতে চাই। প্রজেক্টটা রূপায়ণ রিয়েল এস্টেট কোম্পানির প্রজেক্ট। ওনাদের নিজস্ব বেশ কিছু ছোট ছোট ল্যান্ড ছিল, সেই ল্যান্ডগুলো নিয়ে ছোট ছোট ডেভেলপমেন্ট করা হচ্ছে। তারা ডিসিশন নিয়েছিল যে না, ঠিক আছে, আমরা একটা বড় প্রজেক্টে কেন না করি। তো ইনিশিয়াল লেভেলে আমাদের সাথে এটা আলোচনা হচ্ছিল, আমরা খুব স্বাগত জানাই। হ্যাঁ, তাই তো, যে ছোটো ছোটো ল্যান্ড নিয়ে করলে যেটা হয় যে এটা একটা খুব ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়। আর আপনি জানেন যে ঢাকা সিটি এখন ডে বাই ডে যেভাবে ডেভেলপ করছে, খুবই কনজাস্টেড হয়ে যাচ্ছে। কেউ অফিস স্পেসে প্রপারলি জায়গা পাচ্ছে না, অফিসে বসতে পারলে আলো বাতাস পায় না। তো অনেকগুলো কমপ্লেইন আমরা একত্রিত করেছি। আমরা এর আগে বিভিন্ন অফিসে বিভিন্ন লোকের সাথে কথাও বলেছি যে আসলে আপনারা কী প্রবলেম পাচ্ছেন, আপনারা কেমন অফিস চান। সো আমরা একদম প্রথমে যে জাম্প ইনটু দ্য ডিজাইন সেটা করিনি, আমরা একটা ছোট সার্ভের মতো করেছি। যেহেতু একটা বেশ বড়, প্রায় 2 বিঘার কাছাকাছি একটা প্রকল্প, তো এটার জন্য আমরা আশেপাশের ওই লোকাল অফিস, ইভেন আমরা বেশ কিছু কর্পোরেট হেডের সাথেও কথা বলেছি একটা প্রজেক্ট এরকম হলে কী হওয়া উচিত। তো সবার কাছ থেকে একটা জিনিসই, একটা কমন জিনিস এসেছে যে আমরা একটা বড় উঁচু তলার একটা বিল্ডিং চাই, মানে ফ্লোর হাইটটা 12 ফিট প্লাস, 12-14 ফিট প্লাস যেটা হয়। তো আমরা ঠিক ওই অনেকগুলো এরকম অবজারভেশন নিয়ে আমরা প্রজেক্টটা প্রথমে শুরু করি। তো এটা প্রায় ক্লোজ টু 2 বিঘা প্রজেক্ট। এটার মধ্যে আমরা 50% এরিয়া ইউজ করেছি, বাকি 50% এরিয়া আমরা অন্যান্য ফ্যাসিলিটিস এবং কমিউনিটি ফেস করার জন্য, কমিউনিটিকে সার্ভ করার জন্য আমরা খুব ইন্টেলেকচুয়ালি জায়গাটাকে ছেড়ে দিয়েছি। যেমন আপনি যদি প্রজেক্টটা দেখেন, যে প্রজেক্টটার ইস্ট সাইডে একটা লেক রয়েছে। সো ইস্ট সাইডে আমরা ম্যাক্সিমাম জায়গাটা কী করেছি, যে ইস্ট সাইডের দিকে ম্যাক্সিমাম জায়গাটাই আমরা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে ওখানে একটা কমিউনিটি গ্যাদার করতে পারে এরকম একটা জায়গা আমরা ল্যান্ডস্কেপ হিসাবে ছেড়ে দিয়েছি। এবং গ্রাউন্ড ফ্লোরে আমরা যেটা করেছি, বেশ কিছু ক্যাফেটেরিয়া প্রপোজ করে রেখেছি, যে কমিউনিটির লোকজন যদি বিকালে বা সন্ধ্যায় আসে, সো এইখানে এসে তারা বসতে পারবে। বিকজ অ্যাজ ইউ নো যে ওয়ার্ম হিউমিডিড ক্লাইমেটের আসলে মানুষ, আমরা বিকেলবেলা বা সন্ধ্যার পরের জায়গাটা আমরা এনজয় করতে চাই। তো আমরা লেকের পাড়ের খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপ, উডেন ফ্লোর, উডেন বডি, স্টোন, ওয়াটার এবং প্রপার ভেজিটেশন অ্যান্ড গ্রিন দিয়ে জায়গাটা ডিজাইন করেছি, যে কমার্শিয়াল বিল্ডিংয়ের তো ম্যাক্সিমাম অফিস বিল্ডিং এরা দেখা যায় যে 10টা 6টা 10টা 7টা পর্যন্ত থাকে, এরপরে প্রজেক্ট কিন্তু ডেড হয়ে যায়। সো প্রজেক্ট যেন ডেড না হয়ে যায়, এ কারণে আমরা কি করেছি, যে ওই গ্রাউন্ড লেভেলে কিছু ক্যাফেটেরিয়া রেখেছে, যেটা কি 10টা 11টা 12টা পর্যন্ত ওপেন রাখতে পারে। এবং এই প্রজেক্টটা 3টা ভাগে আসলে ভাগ করা। যদি আমরা একটু দেখি ডায়াগ্রামেটিক্যালি, যে উপরের একটা পোর্শন, মাঝখানের একটা পোর্শন এবং নিচের একটা পোর্শন, যেটা পোডিয়াম পোর্শন বলে, আর এটা হচ্ছে কি রোড লেভেল। তো এই জায়গা 3টা পোর্শনে এই সমস্ত জায়গাগুলো টেরাস আছে, ওকে, মানে আপনি ওপেন থাকে, ওপেন টু। তো এই জায়গাগুলোয় এই প্রত্যেকটা লেভেলে আমরা কি করেছি, কিছু টেরাস দিয়েছি, যে কমার্শিয়াল বিল্ডিংয়ে, যে অফিস থেকে বের হয়ে অ্যাটলিস্ট ওই ফ্লোরে আসলে ওই ফ্লোরে একটা কিচেন, একটা রেস্টুরেন্ট আমরা প্রপোজ করে রেখে দিয়েছি, এবং এটা আমাদের আপনার অ্যাপ্রুভাল ড্রয়িংয়ের মধ্যে আছে। তো এই জায়গাগুলো এসে যেন মানুষের সন্ধ্যার পরে বসতে পারে, সো দ্যাট রাতের বেলায় আফটার অফিস যেন অফিসটা, মানে এই স্পেসটা যেন ডেড না মনে হয়। এবং আমরা যে সবসময় কাজ করার ক্ষেত্রে যে আর্কিটেকচার অফ বেঙ্গলটা আমরা কিছুটা মাথায় রাখার চেষ্টা করি, সেই জায়গাটা থেকে কিন্তু আসলে টেরাস, যে সন্ধ্যার পরে গ্রামে দেখবেন যে বাজারে
বা জায়গাগুলো মানুষ গ্যাদার করে, ওই জিনিসটা মাথায় রেখে যে এই প্ল্যান যদি দেখেন যে রেস্টুরেন্ট 1 রেস্টুরেন্ট 2 এখানে প্রপারলি কিচেন, যেটা আমরা যে আপনি আমাদের যে পরবর্তী যে কমার্শিয়াল বিল্ডিং আমরা জোর করে কিচেন বা রেস্টুরেন্ট বানিয়ে ফেলি, ওই হ্যাজার্ডাস জায়গার জন্য আমরা না যেতে হয়, এখানে ডিজাইনের প্রাইমারি লেভেলেই আমরা কি করেছি, কিচেন সার্ভিসটা প্রপারলি একদম অ্যাজ পার কোড অনুযায়ী আমরা ডিজাইন করে এখানে রেখে দিয়েছি। এবং এই টেরাসগুলোতে মানুষ যেন ঘুরে ফিরে বেড়াতে পারে এবং এই রেস্টুরেন্টটার ইভিনিংটা তার প্রপারলি এনজয় করতে পারে এবং লাঞ্চ টাইমে অফিসের লোকজন এসে খেতে পারে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই প্রজেক্টের রুফটপটা আপনি যদি দেখেন যে আমরা রুফটপটাও ডিজাইনের মধ্যে নিয়ে এসেছি। ইভিজুয়ালি দেখা যায় যে কমার্শিয়াল বিল্ডিংয়ের রুফটপগুলোতে কেউ যায়ও না কখনো। সো রুফটপের যেটা করেছি আমরা কিছু মিটিং এরিয়া রেখেছি, ক্যাফেটেরিয়া দিয়েছি এবং প্রেয়ার স্পেস দিয়েছি এবং হিউজ এই রুফের পুরো টোটাল 50% এরিয়াতে আমরা যে করেছি প্রপার একটা অ্যামেজিং সুন্দর বড় বড় গাছ দিয়ে একটা ল্যান্ডস্কেপ করে দিয়েছে। এবং এই প্রজেক্টের ইন্টারেস্টিং ফিচার হচ্ছে গিয়ে এর 4-5টা প্রচণ্ড ওপেন, প্রচণ্ড ওপেন এবং যেহেতু এটা গ্লাস বডি দিয়ে করা হয়েছে প্রচুর পরিমাণে ফিন ইউজ করেছি, লাইট, শ্যাডো এবং তো এই প্রজেক্টগুলোর অনেকগুলো সাকসেসফুল জায়গার মধ্যে হচ্ছে যে এত বড় প্রজেক্টে আমরা অফিস স্পেসগুলো 4টা ভাগে ভাগ করে দিয়েছি, যেটা আমাদের করতে একটু টেকনিক্যালি একটা জিনিস মজা ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়েছে যে আমরা কি করেছি লিফটার লবিটাকে সেন্টারে রেখেছি, বিকজ এত বড় প্রজেক্টের স্ট্রাকচারাল অনেকগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। সো এটা করার কারণে খুব স্ট্যাবল একটা প্রজেক্ট তৈরি হচ্ছে এবং 4টা ভাগ করার কিছু ইটস এ ভেরি ওয়াইড অ্যান্ড ওপেন প্রজেক্ট। এটা প্রত্যেকটা সাইডটাই আপনি খালি পাচ্ছেন, বিকজ এক সাইডে রাস্তা থাকতেছে বড়, এই পাশটাতে আপনি লেক পাচ্ছেন, ওই জায়গা থেকে ইটস এ ভেরি সাকসেসফুল আপনার কমার্শিয়াল অফিস বিল্ডিং বসুন্ধরা আই ব্লকে হতে যাচ্ছে। আমরা আসলে দেখছি আমাদের জনসংখ্যা বাড়ার কারণে জমির পরিমাণ কমে আসছে এবং যখন ছোট ছোট জমিতে আমরা বিল্ডিং বানাচ্ছি সেটা কিন্তু একসঙ্গে অনেক মানুষকে অ্যাকোমোডেট করতে পারছে না। তো আপনি যে অ্যাপ্রোচে গেলেন যে আসলে অনেকগুলো প্লটকে একত্রিত করে আপনাদের এই কমার্শিয়াল ডেভেলপমেন্ট, তো আমরা যদি সিমিলারলি ব্লক ডেভেলপমেন্ট বা ব্লক হাউজিং করি সেটা আমাদেরকে কি কি বেনিফিট দিবে একটু যদি ব্লক ডেভেলপমেন্ট করলে যেটা বেনিফিটেড হচ্ছেন, দেখা যাচ্ছে একটা 5 কাঠা বিল্ডিং এর আপনি সেটব্যাক চালে যে পরিমাণ জায়গাটা ছাড়তে হচ্ছে, আপনি যখন ব্লক ডেভেলপমেন্টে যাচ্ছেন এই ছোট ছোট সেটব্যাকগুলো কিন্তু 10 জনের সেটব্যাক তৈরি হচ্ছে, তখন সেখানে আপনি একটা কমিউনিটি ফ্যাসিলিটিস আপনি প্রপোজ করে দিতে পারছেন। সো আমার কাছে যেটা মনে হয় যে ব্লক ডেভেলপমেন্ট এখন সময়ের দাবি, বিকজ আপনি দেখেন যে জলসিঁড়িতে দেখেন 5 কাঠা ওখানে ব্লক ডেভেলপমেন্টটা আপনারা অ্যালাউ করছে না। আবার আপনি যদি পূর্বাচলের দিকে যান, পূর্বাচলের ব্লক ডেভেলপমেন্ট দে অ্যালাউ ব্লক ডেভেলপমেন্ট এবং ম্যাক্সিমাম ম্যাসিভ ব্লক ডেভেলপমেন্ট শুরু হয়েছে বসুন্ধরাতে, তারা এটা অ্যালাউ করছে বিকজ দে আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে শিখেছে বা বুঝতে পারছে যে নেক্সট ডেভেলপমেন্ট শুধু বিল্ডিং করলেই হবে না, বাচ্চাদের বড় হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট, তাদের দৌড়ানো ইম্পর্টেন্ট, তাদের খেলাটা ইম্পর্টেন্ট, একটা মাঝখানে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা থাকাটা ইম্পর্টেন্ট। এটা তো আপনি ধরেন 5 কাঠা করে যদি ডেভেলপ করতে থাকেন এটা সম্ভব না, তখন দেখা যায় যে স্কুলের জায়গাও মানুষ তখন রেসিডেন্সিয়াল বিল্ডিং করতে বাধ্য হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি ব্লক ডেভেলপমেন্টে যান এটা খুবই পজিটিভ, আমার কাছে যেটা মনে হয় খুবই পজিটিভ একটা জিনিস হতে যাচ্ছে এই সিটিতে এবং আমি এটাকে খুবই স্বাগত জানাই। আর একটা জিনিস হচ্ছে দেখবেন যে ব্লক ডেভেলপমেন্টের সাথে যদি যে আমাদের একটা হাইট রেস্ট্রিকশন আছে, এটা যদি উঠে যেত তাহলে এই প্রজেক্টগুলো আরও অনেক উঁচু হতে পারতো, অনেক উঁচু হতে পারতো এবং তখন কি আমরা আরও কনজাস্টেড করে বিল্ডিং তৈরি করতে পারতাম এবং বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে খেলার জায়গা তৈরি করে দিতে পারতাম। সো ব্লক ডেভেলপমেন্ট আমার মনে এটা সময়ের দাবি ছিল এবং এটা হচ্ছে। আমরা দেখছি যে ঢাকার প্লটগুলোর যে সাইজ এভারেজ যদি বলি যে 3 কাঠা, 3.5 কাঠা, 3.5 কাঠা এই ধরনের, তো সেখানে যখন আমরা বিল্ডিং বানাচ্ছি সেটা করলে আমার বিল্ডিংয়ের চ্যালেঞ্জগুলো কি কি তৈরি হচ্ছে, কি কি নেগেটিভ ফ্যাক্টর তৈরি হচ্ছে? এখন আমাদের পরিবারের মানুষ বাড়ছে, চাহিদাও বাড়ছে, আবার জমির পরিমাণও ছোট হয়ে যাচ্ছে। দেখা গেছে যে 40 বছর আগে একজনের 1 বিঘা জমি ছিল, তার 6-7 জন বাচ্চা, তো সে 1 বিঘা জমি এনজয় করেছে, কিন্তু যখন 6-7 জন আসতেছে তাদের রিকোয়ারমেন্টস বেড়ে যাচ্ছে। তো ছোট ছোট প্রজেক্টে যেটা যে প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে গিয়ে বাচ্চার বিকাশটা, আমার কাছে যেটা মনে হয় শিশুর বিকাশে এটা অনেক বড় অন্তরায় কাজ করছে। ছোট ছোট জায়গায় তাদের মন মানসিকতা প্রপারলি আলো বাতাস পাচ্ছে না, ভেন্টিলেশন অভাব হচ্ছে। আর আপনি দেখেন ঢাকা এখন অনেক ক্লাইমেটিক্যালি চেঞ্জের কারণে বা পলিউশনের কারণে ঢাকার ওয়েদার যে জায়গাটা পৌঁছাচ্ছে, তো সেই জায়গায় আপনার আসলে ওই ছোট ছোট এত কিছু হয়ে যাওয়ার কারণে এটা খুব ডিফিকাল্ট জায়গা পৌঁছাচ্ছে ধীরে ধীরে। এবং আমাদের আসলে মাইক্রো ক্লাইমেট তৈরির দিকে সেদিকে যতটুকু পারা যায় এফোর্ট দিতে হবে। সেই ক্ষেত্রে যদি একটু বলেন
ব্লক ডেভেলপমেন্ট হয়তো অনেক বড় পরিসরের একটা কাজ বা বড় ইনভেস্টমেন্টেরও বিষয়, বড় প্রতিষ্ঠানের পক্ষে হয়তো সম্ভব, কিন্তু ব্যক্তি উদ্যোগে যদি কেউ আগ্রহী হন তিনি কিভাবে অন্যদের উৎসাহিত করতে পারেন? মানুষ ব্যক্তিগত জায়গায় দেখবেন যে G+6, 7, 8 তালা তুলে, মানে 8টা ইউনিট। তো যদি 10 জন আশেপাশের যারা আছে, খুবই ডিফিকাল্ট, কিন্তু জিনিসটা করা খুবই ডিফিকাল্ট, বিকজ কেউ তো কারো আসলে কনভিন্স হতে চায় না। আর সবাই মিলে করার জন্য যেটা করতে হবে, যে সবাই মিলে যদি একটা ডেভেলপমেন্টে আসে, তখন যার যার রেশিও অনুযায়ী কিছু স্যাক্রিফাইস করা শিখতে হবে। যে আমি 8টা পেতাম, এখন আমি 8টা পাবো না, কিন্তু 6টা পাবো। আর সাথে যেটা হচ্ছে, আমি একটা বড় কমিউনিটি স্পেস পাচ্ছি, যেখানে আমার হলুদ, জন্মদিন এগুলো করতে পারছি, বা একটা প্রেয়ার স্পেস পাচ্ছি, বা আমি গ্রাউন্ড ফ্লোরে একটা বড় জায়গা গ্রাউন্ড লেভেলে ছেড়ে দিতে পারছি, যেখানে আমার বাচ্চারা খেলতে পারে। এটা কিন্তু 3 কাঠা প্রজেক্টে হবে না, কিন্তু পাশাপাশি যদি 6টা বা 10টা 3 কাঠা ল্যান্ড যদি যখন আমরা জোড়া দিয়ে দিতে পারি, আমরা যখন তখন 50% এরিয়াতে যখন আমি নিয়ে যাব, তখন 30 কাঠার মধ্যে আমি 10 কাঠা ডেভেলপমেন্ট পাচ্ছি। এবং যদি গভর্নমেন্ট অ্যালাউ করে যে হাইট রেস্ট্রিকশনটা উঠিয়ে দিল, তখন কি হচ্ছে, আমি বড় বিল্ডিং বানাতে চাচ্ছি, প্রবাবলি ওই 8টা ইউনিটও আমরা অ্যাচিভ করতে পারি। সাথে কি করতে পারছি, আমরা বড় একটা পরিসরে আমি আমার বাচ্চা এবং নেক্সট জেনারেশনের জন্য একটা খেলার জায়গা বা একটা আনন্দ করার একটা জায়গা বা এনজয় করার একটা জায়গা আমরা তাকে তৈরি করে দিতে পারছি। আর একটা যেটা হচ্ছে, মাইক্রো ক্লাইমেট তৈরি করার জন্য ছাদ বাগান খুবই জরুরি, খুবই জরুরি। এটা প্রজেক্টে আমরা আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা ইনকর্পোরেট করেছি। এবার কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, প্রত্যেকটা প্রজেক্টে আমরা প্রচুর গ্রিনারিজ দিয়ে প্রজেক্ট ডিজাইন করছি। তো এই ছাদ বাগানে উৎসাহিত করতে হবে সবাইকে। এটা যেমন গভর্নমেন্ট এখন এগিয়ে এসেছে, ভ্যাট ট্যাক্স কমিয়ে দিচ্ছে ছাদ বাগান যারা করছে। সোলার এনার্জির দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, লোকাল ম্যাটেরিয়ালের উপর ভরসা রাখতে হবে। লোকাল প্রচুর বড় বড় কোম্পানি আসছে লোকাল ম্যাটেরিয়াল নিয়ে, দেশি ম্যাটেরিয়াল, এই দেশি ম্যাটেরিয়ালের উপর আমাদেরকে রেসপেক্ট রেখে এবং ভরসা রেখে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ ভাইয়া। তার মানে ব্লক ডেভেলপমেন্ট যখন করব, আমাদের মাঝের দেয়ালগুলো আসলে উঠে যাবে এবং তখন একটা বড় জায়গা সবার জন্য উন্মুক্ত হবে। আবারও একটু প্রজেক্টের ডিটেল নিয়ে কথা বলতে চাই। এই বিল্ডিং এর আর কি কি ফিচার রয়েছে যদি একটু উল্লেখ করতে? এই বিল্ডিং এর যেটা মানে মেইন ফিচার, আমরা যেটা করার মানে খুব মানে টেকনিক্যালি এবং অনেক চিন্তা করে করেছি, যে প্রতিটা লেভেলে আমরা কমিউনিটি মিট আপের জায়গা রেখেছি। ওকে। এবং গ্রাউন্ড লেভেলে 50% যখন ছেড়েছি, তখন আউটার কমিউনিটি যারা বিল্ডিংয়ের সাথে ওনারশিপ প্যাটার্নের মধ্যে আবদ্ধ নয়, পাশের বাসার বাচ্চাটা, পাশের বাসার ছেলেমেয়েরা, পাশের বাসার নিউ কাপল, ওল্ড সিটিজেন, সিনিয়র সিটিজেন যারা আছেন, তারা এসে এই জায়গাটা যেন এনজয় করতে পারে। কমার্শিয়াল বিল্ডিংটা যেন কখনোই সন্ধ্যার পরে ডেড না হয়ে যায়। সে ডেড না হওয়ার জন্য যতটুকু করা প্রয়োজন, আমরা প্রতিটা লেভেলে কিছু কমিউনিটি ফ্যাসিলিটিস রেখে দিয়েছি, যে সেখানে আসলে কমিউনিটির লোকজন আসবে এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তারা এই লেকটা এবং বসুন্ধরার যে সুন্দর যে জায়গাটা, এটা তারা এনজয় করতে পারে। ঢাকার বাইরেও তো আসলে এই ধরনের কমার্শিয়াল বিল্ডিং তৈরি হচ্ছে বিভিন্ন বিভাগীয় শহরে বা জেলা শহরেও। তো সেগুলোর ক্ষেত্রে যেহেতু রাজুক বা অন্যান্য রুলস অ্যান্ড রেগুলেশনস কিছুটা ফ্লেক্সিবল, ওইভাবে আরোপিত না, তো সেক্ষেত্রে যে যার ইচ্ছে মতো কিন্তু বিল্ডিং তৈরি করছেন। দেখা যাচ্ছে নিচে অনেকগুলো দোকান বসিয়ে দেওয়া হলো, উপরে গিয়ে একটা ব্যাংক বা যে কোনো অফিস ভাড়া, এবং তার উপরে বাসা। তো সেই ক্ষেত্রে একটা কমার্শিয়াল বিল্ডিংকে আসলে আমরা কিভাবে ট্রান্সফর্ম করতে পারি? মানে টিপিক্যাল যে প্র্যাকটিসটা ঢাকার বাইরে দেখা যায়, সেখান থেকে বেরিয়ে আসে আমরা নতুন কি করতে পারি সেই জায়গায়? আমি দেখেছি, দেখেন, এটা আমাদের অনেক দিনের প্র্যাকটিস, যে আমার নিচে কমার্শিয়াল স্পেস থাকবে, উপরে আমরা থাকি। আপনি যদি শাঁখারী বাজারে যান, পুরান ঢাকায় ট্রাভেল করেন, চিটাগংয়ে যদি যান, বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের বিভিন্ন গ্রামে দেখবেন যে অনেক জায়গা আছে যে নিচে হচ্ছে গিয়ে উকিলের চেম্বার, উপরে উকিল সাহেব নিজে থাকেন, নিচে একটা দোকান দিয়েছে, সে দোকানের উপরে দোকানি নিজে উপরে থাকে। তাই প্র্যাকটিস থেকে কিন্তু আমরা অনেক দূর বেরিয়ে যাচ্ছি, আবার চলে আসছি, জিনিসটা বুঝতে পারছি না। ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের কারণে আমরা একটা অন্যদিকে ধাবিত হচ্ছি। তো সেটা জিনিসটার জন্য বর্তমানে যেটা হচ্ছে কি, আমাদের সব প্রজেক্টই 10 তলার উপরে 20 তলা 15 তলা হয়ে যাচ্ছে। মিক্সড ইউজে যদি যায়, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে সার্কুলেশন, মানে সিঁড়ি এবং লিফট কমার্শিয়াল স্পেসের জন্য এবং রেসিডেন্সিয়াল স্পেসের জন্য খুব টেকনিক্যালি এবং খুব বুদ্ধি করে এটা আলাদা করে ডেলিকেটলি আলাদা করে, তখন এটা খুব প্রপারলি ওয়ার্ক করবে। এবং অবশ্যই কমার্শিয়াল বিল্ডিং এবং রেসিডেন্সিয়ালের ফায়ার স্টেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ফায়ার স্টেয়ার দিলে শুধু হবে না, ফায়ার ডোর, ফায়ার রেটেড, মানে যেটা আগুনে 3 ঘন্টা 4 ঘন্টা পুড়বে না, এই জিনিসটা এনশিওর করতে হবে। আর ঢাকার বাইরের অঞ্চলগুলো কমার্শিয়াল বিল্ডিং যারা করছেন, তাদের কাছে এটা একটা বিগ রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আপনারা ফ্লোর হাইট 12 ফিটের নিচে দিবেন না। বিকজ কমার্শিয়াল স্পেসে কে ব্যাংক এসে পড়ে, দোকান দেয়, বিভিন্ন কমার্শিয়াল স্পেস রেন্টাল হয়। সো এটার যদি ইলেকট্রোমেকানিক্যাল সলভ করতে গেলে অবশ্যই 12 ফিট হাইটের নিচে এটা হলে
এটা প্রপারলি সলভ হয় না। এবং আমি আবারও বলবো যে কমার্শিয়াল বিল্ডিংগুলো যখনই করেন, গ্লাস বলেন, ম্যাটেরিয়াল বলেন, ফ্লোর বলেন, সিমেন্ট বলেন, রড বলেন, লোকাল ফোকাসড হতে হবে। তো থেকে আমাদের দেশের ইকোনমিও রাইজ আপ হচ্ছে, খরচটা লিমিটেশনের মধ্যে আছে এবং মানুষের এফোর্ডেবিলিটির জায়গাটাতে থাকে। অনেক ধন্যবাদ ভাইয়া, মূল্যবান অনেকগুলো পরামর্শ আপনি দিয়েছেন। শেষ করতে চাই একটা সচেতনতামূলক বার্তা দিয়ে। আবারও একটু ব্লক ডেভেলপমেন্টের কথায় ফিরি। ধরুন আমার একটা 2.5 কাঠা জমি আছে, আমার পাশে আমার কোনো এক বন্ধুর আরও একটা 2.5 কাঠা জমি আছে। আমরা দুজনে মিলে যখন 5 কাঠায় একটা বিল্ডিং তৈরি করব, সেটা আসলে আমাকে কতটা বেনিফিট দিবে? আর আমি যদি 2.5 কাঠা দুটো পৃথক বিল্ডিং তৈরি করি, সেটার ক্ষেত্রে কি কি অসুবিধা তৈরি হবে সেটা জেনে শেষ করব। এটা হচ্ছে গিয়ে দেখেন, মানে 2.5 কাঠা যখন আপনি প্রজেক্ট করবেন তখন দুটো বিল্ডিং হচ্ছে, দুটো এন্টিটি, রাইট, দুইটা লিফট হচ্ছে, দুইটা সিঁড়ি হচ্ছে। কিন্তু আপনি যখন 5 কাঠা যাচ্ছেন তখন কি একটা সিঁড়ি হচ্ছে, একটা লিফট হচ্ছে, মানে অলমোস্ট 450 স্কোয়ার ফিটের মতো আপনি ব্লক ডেভেলপমেন্টে এখানেই আপনি সেভ করতে পারছেন। আর ব্লক ডেভেলপমেন্ট হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরে যে দুই বন্ধুর, দুইটা পরিবারের, আগে কি হতো যে দুইজন দারোয়ান থাকছে, দুইটা ঘটনা থাকছে, তখন কি আপনার একসাথে থাকার যে একটা আনন্দ, একসাথে যে কমিউনিটি ইন্টারাকশন, এটা অনেক বেশি হাই। তো ব্লক ডেভেলপমেন্টের বর্তমান রুলস বলেন, আগের রুলস বলেন, আমি ব্লক ডেভেলপমেন্টে সবসময় পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি যে আপনি বড় জমির আগে কি ওই যে সেটব্যাকের যে জায়গাগুলো, ওগুলো ময়লা ফেলতো, সবাই ময়লা ফেলতো জায়গাগুলোতে, চারপাশে আপনি ময়লা ফেলতে, সেটা যদি না হয়, যদি বড় প্লট নিয়ে নিচ্ছেন তখন আপনার সেটব্যাকটা একটু বেশি ছাড়তে হচ্ছে এবং জায়গাগুলো কি হচ্ছে আপনি কমিউনিটি ফ্যাসিলিটিসের জন্য আপনি প্রপারলি ডিজাইন করে নিতে পারছেন। এবং আমরা যেগুলো করছি এখন, যে সেটব্যাকের যে জায়গাগুলো, এগুলো প্রত্যেকটা ওয়াকিং ট্র্যাক হিসাবে আমরা ইউজ করছি। সেটা মোটামুটি 10 কাঠা, 15 কাঠা, 12 কাঠা লেভেলে আমরা ওইটাও ইউজ করছি। ইভেন ছাদ বাগান সহ ওয়াকিং ট্র্যাক আমরা ছাদেও প্রপোজ করে দিচ্ছি। এবং সাথে প্রত্যেকটা লেভেল, ভার্টিক্যাল লেভেলে, প্রত্যেকটা লেভেলে আমরা চেষ্টা করছি যতটা পারা যায় গ্রিনারিজ, বড় বড় টেরাস রেখে প্রজেক্টটা করার জন্য, এবং কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বোথ ওয়ে। অর্থাৎ আমার পুরো লাইফস্টাইলই আসলে সেখানে চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা আলোচনা শুরু করেছিলাম অনেকগুলো প্লটকে একত্রিত করে কমার্শিয়াল ডেভেলপমেন্ট থেকে, এবং আমরা শেষ করলাম ব্লক ডেভেলপমেন্টে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস, নির্মাণ রসায়ন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন ডক্টর নুরুর রহমান খান স্যার। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা জানা দরকার সেটা হচ্ছে আপনার কোন ধরনের কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়? বাসা আমাদের খুব পছন্দের একটা কাজ, মানে 1 ইউনিট রেসিডেন্স স্পেশালি খুবই পছন্দের কাজ। বাট এখন আমি বলবো যে কিছুটা বয়স হয়ে গেছে আমাদের অফিসের, আমাদেরও চিন্তাভাবনা কিছুটা বদলিয়েছে। আমরা এখন যে কাজগুলো আমরা করছি মোর ফর দ্য পিপল, শহরের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যে কাজগুলো করছি সেই কাজগুলো আমাদের অনেক বেশি ভালো লাগে। আমরা সিটি কর্পোরেশনের জন্য কিছু কাজ করে দিচ্ছি যেটার ইউজার গ্রুপকে আমি চিনি না, সে পার্সনটাকে চিনি না, তার সাথে আমি ওই রকম মিটিং করিনি, সে আমার একটা 1 ইউনিট রেসিডেন্সের একটা ক্লায়েন্ট না, বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা করে দিলে তাদের ভালো হবে। এবং সেই যে একটা অনেক সংখ্যার মানুষের জন্য একটা উপকার করার যে ক্ষমতা আমার আছে, আমার সেই মেধা আছে, সেটা যখন আমি আর তানিয়া ইউজ করতে পারছি, এটা আমাদেরকে ভীষণ স্যাটিসফ্যাকশন দিচ্ছে। তো আমি বলবো যে এখন যে কাজগুলো আমরা করছি একটু বড় আকারের, সেগুলো আমাদেরকে একটা বিরাট স্যাটিসফ্যাকশন দিচ্ছে। উই লাভ ডুইং দিস।
আর একটা সবসময় রয়ে গেছে যে কিছুটা বলা হয় আমাদের অফিস হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনের ট্রেন্ড সেটার। সো রিসেন্ট টাইমে আমরা খুবই অ্যাডভেঞ্চারাস, খুবই চ্যালেঞ্জিং কিছু ইন্টেরিয়ার করছি। তো এইরকম করে অ্যাগেন যদিও 33 years old, বাট এখনও যে we are able to put something forward which is dramatic, which is exciting, which is still trend setting, এরকম যখন আমরা একটা কাজ করতে পারি তখন সেটাও আমাদেরকে খুব মানে it gives us a lot of pleasure because মানে in a way বলা যায় যে we still got it. মাস্ট হ্যাভ টু মেনশন যে আপনারা কিন্তু শুধুমাত্র ওই যে যেটা বললেন যে ইন্ডিভিজুয়াল প্রজেক্টে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেন নাই, যাদের সাথে হয়তো কোনোদিন দেখাও হবে না, একটা মানে একটা লার্জ গ্রুপ অফ পিপলের জন্য আপনারা আসলে সার্ভিসটা তৈরি করে দিচ্ছেন যেটা হয়তো তারা উপভোগ করবে কিন্তু হয়তো জানবে না কে করেছে। বাট তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেহেতু ইন্টেরিয়র কথাটা বললেন স্যার, এই জায়গাটা থেকে কালার নেক্সট রিসার্চটা কোনোভাবে আপনাদেরকে হেল্প করছে? আমাদের ইদানিং সময়ে আমি আমাদের অফিসে বেশ কয়েকটা কাজের সময় আমি প্রথমেই আমার টিমকে বলি যে লুক অ্যাট দ্য কালার নেক্সট প্যালেটস। এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে যে কালার নেক্সট তো জাস্ট একটা কালার চার্ট না, এটার পিছনে কিন্তু একটা গবেষণা আছে, একটা রিসার্চ আছে যেখান থেকে একটা মানে ওয়েল ট্রেন্ড or accomplished group of individuals তারা কিন্তু বসে ডিসকাস করে একটা জায়গায় আসার চেষ্টা করে যে এই মুহূর্তে মানুষের মাইন্ডে কোন কালারগুলো একটা ইম্প্যাক্ট ফেলছে বা তাকে ড্রাইভ করছে বা ওভারঅল তার যে সিচুয়েশন। আমরা কিন্তু আমাদের চয়েস অফ কালার কিন্তু ইজ কানেক্টেড টু ফ্যাশন, ইট ইজ কানেক্টেড টু সিনেমাটোগ্রাফি, ইট ইজ কানেক্ট টু মেনি থিংস। সো সেই সব জায়গার থেকে যে ইম্পালসগুলো আসে সেই অনুযায়ী মানুষের সাবকনশিয়াসে সে যে কিছু কিছু কালারের প্রতি তার একটা লাইকিং অটোমেটিকলি তৈরি হয়ে যাচ্ছে বা শেপ হচ্ছে বা কিছু কালার বাদ যাচ্ছে, কিছু কালার আসছে, সেই রিসার্চটা আমরা মানে অলমোস্ট পেয়ে যাচ্ছি এবং ওখান থেকে উই ক্যান বুঝতে পারছি যে দিস ইজ হোয়াট ইজ ট্রেন্ডিং। সো আর্কিটেকচারে আমাদের দুটো দিকই খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে যে এই জায়গাটাও যেমন খেয়াল রাখতে হবে, আবার আর্কিটেকচারে কিছু জিনিস আছে উইচ ইজ টোটালি ক্লাসিক, ওটা কোনো ব্যতিক্রম কোনো দিন হবে না। হোয়াইট ইজ হোয়াইট, ব্ল্যাক ইজ ব্ল্যাক, সো ব্রিক ইজ ব্রিক, কংক্রিট ইজ কংক্রিট। তো এই সব জায়গা যেমন সব কিছুতেই ক্লাসিক বলে একটা জিনিস থাকে, তেমনই বিশেষ করে ইন্টেরিয়র ডিজাইন এসব জায়গায় যেখানে উই হ্যাভ টু ওয়ার্ক উইথ আ লট অফ কালার্স, whether it is in the walls, whether it is soft furnishing, whether it is in furnitures, সেই জায়গায় কিছুটা aware থাকা and to be connected to time, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। সো সেই জায়গায় আই থিঙ্ক কালার নেক্সটের একটা বড় অবদান আছে। স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন এবং এত ডিটেলভাবে আমাদেরকে ব্যাপারগুলো বুঝিয়ে বলার জন্য। থ্যাংক ইউ আপনাকে, এশিয়ান পেইন্টসকে অ্যান্ড এটিএন নিউজকে ফর হ্যাভিং মি। আশা রাখি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.